আমাদের সাথে আছে গৃহিণীর প্রতিনিধিত্ব করা ঢাকা ৮ আসনের সম্মানিত ভোটার মিসেস নুসরাত জাহান। আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে গতকাল, এই সম্পর্কে আপনার সম্পূর্ণ বিস্তারিত আপনি কি বলতে চান? অভিনন্দন। এখন যে সরকার আসলো তাদেরকে, বিগত ফ্যাসিস্ট সরকার যারা তাদের কার্যকলাপের কারণে নিজের ইমেজ, নিজের সবকিছু হারিয়েছে, বিতাড়িত হয়েছে এমনকি দেশ থেকে একবারে চিরতরে, এই সরকার যাতে সেরকম না ভুল করে, তারা যাতে দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায়, এইটাই আমাদের সবার চাও। বিশেষ করে আমরা যারা নারীরা আছি, আমাদের সব নিরাপত্তা, রাস্তায় যাতে আমরা ঠিকভাবে বের হতে পারি, যাতে আমাদের নিরাপত্তা জোরদার হয়। এই সরকারের কাছ থেকে একটাই দাবি, তারা যেন আমাদেরকে না মনে করিয়ে দেয় ফ্যাসিস্ট সরকার যা যা করে গিয়েছে, তারা যাতে এই কার্যকলাপটা তারা যাতে তাদের মধ্যে না আনে। সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে আজ আমার সাথে যুক্ত হয়েছে সাউথ এশিয়ান স্কলার স্কুলের নাজিবা এলাই। আপনার কাছে যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে, আপনি নিজেও জেনজি, তো জেনজি প্রতিনিধিত্ব হয়ে আপনার কি প্রত্যাশা এই দেশকে নিয়ে? প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার প্রশ্নটি সংক্ষেপে এক লাইনে বলতে চাচ্ছি। আমি চাই আমাদের বাংলাদেশ যেন একটি দুর্নীতি ছাড়া একটি সুস্থ স্বাধীন একটা বাংলাদেশ হোক। আই ওয়ান্ট এভরিওয়ান টু হ্যাভ দেয়ার রাইট টু স্পিক, এন্ড আমি চাই সবাই যেন একটা ফ্রিডম হচ্ছে গিয়ে পাক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম শেহনাজ জামান মিতি। আমি একজন সোশ্যাল এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট এন্ড বর্তমানে আমি এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। ভিউয়ার্স, আপনারা জানেন যে গতকাল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংঘটিত হয়েছে, আর আজকে আমরা এই বিষয়ে কি মতামত জনগণদের এটা জানতে আজকে আমাদের সাথে উপস্থিত আছে একজন অনলাইন ডকুমেন্টেরিয়ান এন্ড সোশ্যাল কমেন্টেটর। স্বাগতম জনাব বাদশাহ আরফাত পিয়াস আজকে আমাদের পডকাস্টে জয়েন করার জন্য। আমরা সবাই জানি যে গতকাল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে, তো এই পুরো নির্বাচন নিয়ে আপনার বিশ্লেষণটাকে যদি আমরা জানতে পারি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে বাংলাদেশের ত্রয়োদশ যে জাতীয় নির্বাচন হলো, মোটামুটি বলা যায় মোটা দাগে এটি অবাধ ও সুষ্ঠু হয়েছে। যদিও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং কয়েক জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম দু একটা বিষয় ঘটে থাকে। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি কিছুটা হতাশ, কারণ বাংলাদেশের মানুষের কাছে একটা অপার সম্ভাবনা এসেছিল এই নির্বাচনের মাধ্যমে দেশকে বদলিয়ে ফেলা, আমাদের দেশের যে প্রেক্ষাপট সেই নেগেটিভ দিকগুলো থেকে বের হয়ে আসা, কিন্তু আনফরচুনেটলি সেটি হলো না। বর্তমানে আমরা যেটা জানতে পেরেছি, বেসরকারিভাবে বিএনপি জয়যুক্ত হয়েছে। আমরা সবাই জানি যে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত আসন ছিল ঢাকা ৮ আসন, যেখানে বহু পরিচিত মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি একে অপরের পক্ষে লড়াই করেছে। আপনার ঢাকা ৮ আসন নিয়ে আপনার মূল বিশ্লেষণটা কি ছিল? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে, আমি নিজেও কিন্তু ঢাকা ৮ আসনের ভোটার এবং আমার জন্ম, বেড়ে ওঠা, আমার স্কুল কলেজ ভার্সিটি সবই ঢাকা ৮ আসনের সেখানে। তো মির্জা আব্বাসের যে বিষয়টা, তিনি সেখানকার বর্ষিয়ান একজন রাজনীতিবিদ। আমি যদি ভুল না বলে থাকি, 1977 সাল থেকে তিনি এ এলাকার জনপ্রতিনিধি তথা কাউন্সিলর, এরপর মেয়র ইলেকশন করে তিনি মেয়র হয়েছেন, এরপর এমপি মন্ত্রী হয়েছেন। তো তার ওখানে একটা শক্ত ব্যাকগ্রাউন্ড আছে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন তার তুলনায় বাচ্চা ছেলে, সে এসে যে পরিমাণ হাইপ তৈরি করেছে এবং ভোটের ডিফারেন্সও কিন্তু ওরকম বিশাল ব্যবধানে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হারেনি। তো এখান থেকে যে মেসেজটা পাচ্ছি, মির্জা আব্বাসের ভিত নাড়িয়ে ফেলেছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। কথাবার্তায় কিছুটা অসংলগ্ন মনে হতে পারে তাকে, কিন্তু তার যে ভাষা বলতে হচ্ছে, আপনারা ক্ষমা করবেন, বেশিরভাগ সাধারণ মানুষের মনের কথাগুলি সে বলতো। এতে সাধারণ মানুষ যারা নিউট্রাল এবং বিএনপি বিরোধী, যারা স্পেশালি আব্বাস বিরোধী যেসব মত আছে বিএনপির মধ্যেও, তারাও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেই রকমের সাপোর্ট করেছে। তাহলে আপনি চিন্তা করেন, মির্জা আব্বাসের নিজের এলাকা শাহজাহানপুরে মির্জা আব্বাস কিভাবে হারে। শাহজাহানপুরের মতো জায়গায় নাসিরউদ্দিন পাটোয়ারি জিতে গেছে। আর মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস, আমি যতটুকু শুনেছি, তিনি রাতের বেলায় যে আবার নতুন করে যেসব ভোটগুলো বিএনপির যে প্রতীক, সেই প্রতীকে সিল না দিয়ে যারা পাশে দিয়েছে, সেই ভোটগুলো কাউন্ট করা হয়েছে।
ফলশ্রুতিতে দেখা গেছে সবকিছু মিলে পরে পাটোয়ারি হেরে গেছে, কিন্তু পাটোয়ারির একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমি, কারণ জনগণ তাকে পছন্দ করছে। আমরা দেখেছি যে এই নির্বাচনের সবচেয়ে বড় মনোযোগ এবং ইন্টারেস্ট আমাদের জেনজি থেকে বেশি পাওয়া গেছে। আপনি কি মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য কি এই জেনজি এখানে বেশি ইন্টারেস্টেড হয়েছে? অবশ্যই, চোখ বন্ধ করে বলা। এবং এই ভোটে এই ভূখণ্ডে জামাত ইতিপূর্বে এরকম কোন সময় এত আসন পায়নি। এখানে জেনজির একটা বড় ভূমিকা রয়েছে, কারণ জেনজি শুধু হুজুগে চলে না, তারা কিন্তু অনেক হিসাব কষে দেখেছে বিগত 1.5 বছরে বাংলাদেশে বিএনপি কি করেছে। সেই সুবাদে তারা জামাত এবং এনসিপি কে ভোট দিয়েছিল, কিন্তু বিএনপি নিজস্ব একটা সাপোর্ট আছে, আওয়ামী লীগের ভোট ব্যাংক আবার তাদের সাথে যোগ দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে তাদের সাথে জেনজি আর কি পারলো না। আরো দেখা গেছে যে জেনজি থেকে আরো অনেক মানুষ উঠে এসেছে যারা এখন সংসদীয় সদস্য হয়ে গেছে, যেমন হাসনাত, নাহিদ। তো আপনাদের কি মনে হয় এই জেনজি কি আমাদের দেশে নতুন ভবিষ্যৎ নিয়ে আসবে? অবশ্যই এটা একটা বিশাল বড় ইতিবাচক দিক। আপনি চিন্তা করেন হাসনাত, তারপর নাহিদ, ওদের বয়স কত? আমাদের চাইতো আরো 10 থেকে 11 বছরের ছোট হবে। তো তাদের মতো ছেলেরা দেশের নেতৃত্বে হাল ধরেছে এবং তারা জাতীয় সংসদে যাবে, এটা তো একটা বিশাল বড় ইতিবাচক দিক বলে আমি মনে করি। আমরা আর বেশি সময় নিব না, আপনার কাছে একটি লাস্ট কোশ্চেন। আপনি এই দেশ থেকে এখন কি এক্সপেক্ট করেন যে এই দেশ এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু অনুরোধ করব, যেহেতু বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, তারেক রহমানকে আমি অনুরোধ করব জনগণের পালস বুঝতে। আপনারা নির্বাচনে জয়ী হয়েছেন ঠিক আছে, কিন্তু আপনাদের জয়টা আরো ভূমিধস হতে পারতো যদি বিগত 1-1.5 বছরে আপনারা আপনাদের দলটাকে কন্ট্রোল করতে পারতেন। আপনার প্রতি অনুরোধ, আপনি যেহেতু নির্বাচিত হয়েছেন, আপনি 2001 থেকে 2006 যে ঘটনাগুলি ঘটেছে সেগুলো থেকে শিক্ষা নিন এবং আপনার দলের যারা সন্ত্রাসী আছে, যারা চাঁদাবাজ আছে, ভূমিদস্যু আছে, এদেরকে নির্মূল করুন এবং প্রশাসনিক যে কাঠামো ব্যবস্থা সেটিতে সংস্কার আনুন। মোদ্দা কথা, 24-এর আন্দোলনের যে প্রেক্ষাপটটা ছিল শুধুমাত্র কোটা বা এক দফা দাবি না, কিন্তু এখানে অনেকগুলো ইস্যু আছে। মনে রাখবেন, একটা ইস্যুতে কোনো সময় আন্দোলন হয় না, উপলক্ষ হতে পারে। 17 বছরের নানা রকমের অন্যায় অত্যাচার ছিল, সেগুলো এখনো আছে। প্রশাসনিক যে ব্যবস্থা, আপনি পাসপোর্ট করতে যান, এনআইডি করেন, আপনি জন্ম নিবন্ধন করতে যান, বুঝবেন আমাদের প্রশাসনের কি অবস্থা। তো এই জনগণ যাতে তাদের সার্ভিসগুলি খুব ঝামেলা মুক্ত ভাবে পায়, এই বিষয়গুলো নিশ্চিত করে। ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান টাইম এবং মতামত দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং আমাকে আমন্ত্রণ জানাবার জন্য।